এই যে হাসিনা সরকার, সে আমাকে একটা বন্ড সাইন করে তারপরে বের করছে। নারীর অধিকারের কথা বললে নারীবাদী, তারপর সেকুলার, শাহবাগী, আওয়ামী লীগের দোসর পর্যন্ত, তারপর ভারতের দালাল, অনেক কিছু বলা হয়। আমি যদি বিক্রি হইতাম তাহলে কোন একটা দল থেকে আমি অ্যাওয়ার্ড পাইতাম। আজকে আমি বিক্রি হয় না, এই জন্য আমি কোনো দল থেকে অ্যাওয়ার্ড পাই নাই। একটা নির্দিষ্ট গোষ্ঠী এটা প্রমাণ করতে সমর্থ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, যার কারণে আমি কিন্তু প্রচুর হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। আমি যে মেডিকেল প্রবলেম নিয়ে গেছি, এতটা সাফারিংস আমার ফ্যামিলির হয়েছে উইদাউট এনি রিজন। আমি এখনো পরিমাণে অসুস্থ, আমার প্রতিদিন 7 থেকে 8টা ট্যাবলেট নিতে হয়। তাহলে এই গভর্নমেন্ট আমার জন্য কি করছে? জামাত শিবিরের কর্মীরা বিশেষ করে অন্য দলের নারীদেরকে টার্গেট করে। যেহেতু আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে আছে, আগেও বলছি, 6 মাস আগে বলছি, এখনো বলছি, আপনি না পারলে নেমে যান। ক্লিয়ারলি বলতেছে আপনি নেমে যান, আমাদের ইমোশন নিয়ে আর খেলেন না আপনি। জামাত শিবির এতদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় তারা ছাত্রলীগের ছায়াতলে, আমরা কিছু সাদিক কায়েমেরও আমরা কিছু ভিডিও দেখেছি। আরো রাজনৈতিক দলের নাম বলেন, সবাই তো ছাত্রলীগের আন্ডারে ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই খুব ভালো আছেন। ফেস দ্য পিপলের আজকের 45 মিনিট সংলাপ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন 3 জন খুব পরিচিত, আলোচিত, সমালোচিত তরুণ নারী ব্যক্তিত্ব। পরিচয় করে দেই। আমার সবচেয়ে ডান পাশে আছেন সীমা আক্তার। সীমা বাংলাদেশ ছাত্র ফেডারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এবং ডাকসু নির্বাচনে আপনি একজন প্রার্থীও ছিলেন। আমার ভাই আছে চেমন ফারিয়া ইসলাম মেঘলা। মেঘলা নামে বেশি পরিচিত আপনি। উনি মেঘলা ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার সর্ববামে আছেন, আপনারা সবাই তার নাম জানেন, খাদিজাতুল কুবরা। খাদিজা ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় দীর্ঘ 15 মাস কারাবন্দী ছিলেন এবং ওনার জন্য দেশে এবং আন্তর্জাতিকভাবে আপনারা অনেকেই ওনার মুক্তির জন্য প্রতিবাদ আন্দোলন করেছেন। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। অনেকগুলো ইস্যু আছে যেগুলো মেয়েদেরকে সম্পৃক্ত করে আলোচিত হচ্ছে, চিন্তার উদ্রেক করছে, আবার প্রশ্নেরও জন্ম দিচ্ছে। সেরকম কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করবো আজকে। তার ভিতরে একটা হচ্ছে যে এই যে আমাদের এত গর্বের রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে মেয়েদের, তরুণীদের যে একটা দৃশ্যমানতা ছিল, একটা নেতৃত্ব ছিল, হ্যাঁ, একটা প্রভাব ছিল, সেটা আমরা দেখছি যে আর দৃশ্যমান নাই, হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেল। ছোট ছোট করে মন্তব্য করবেন। মেঘলা, আপনাকে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন মেয়েরা হারিয়ে যাচ্ছে বলছে মানুষ? 1, 2, আসলে কি হারিয়ে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? মেয়েরা আসলেই হারিয়ে যাচ্ছে। মেয়েদেরকে আসলে সাইনবোর্ড হিসেবেই প্রাথমিকভাবে বলতে পারি এটা ব্যবহার করা হয়। আপনি যদি জুলাই গণ অভ্যুত্থান দেখতে চান, জুলাই মানে তো 5 আগস্ট না, তার আগেও অনেক বিষয় ঘটে গেছে। আমরা খাদিজার বিষয়গুলো দেখেছি। জুলাই পূর্বের সময়গুলোতে এই ঘটনাগুলো ছিল এবং জুলাইয়ের বিষয়টাই কিন্তু একদম 15 জুলাই যেটা মিডিয়া প্রচার করছে সেই ঘটনাটাই না, একদম 1 তারিখ থেকেই কিন্তু এই ঘটনাগুলো শুরু হয়েছিল। বলা ভালো যে জুন থেকে এটা আসলে আমরা এটা শুরু করেছিলাম। তো কোটা বিরোধী আন্দোলন যখন কেউ কথা বলার সুযোগগুলো পাচ্ছিল, কেউ কথা বলার ওই সাহসটা পাচ্ছিল, সুযোগ বলবো না, সাহস পাচ্ছিল না, তখন কিন্তু আমরাই প্রথম গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে নিজেও ছাত্রলীগ সময় কি কি ঘটনা ঘটেছিল, সেই সময়
কিরকম ভাবে তারা গেস্ট রুম কালচার রাখতো, এগুলো নিয়ে কিন্তু কথা বলেছিলাম। কিন্তু পরবর্তীতে এসে আমরা যখন দেখলাম জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়ে গেল, কোটা বিরোধী আন্দোলন, তখন দেখা গেছে যে একটা নির্দিষ্ট কিছু মানুষ পরবর্তীতে এখনকার সময়ে এসে তারা সামনে আসছে। কিন্তু যারা আসলে এতদিন ধরে কাজ করেছে, কথা বলেছে, আমি অনেকের নাম বলতে পারবো, তাদের কিন্তু কোনো ব্যক্তিগত পরিচয় আপনি দেখতে পাচ্ছেন না। সমন্বয়কদের কথা উল্লেখ করতে যাচ্ছে? শুধু সমন্বয়ক আসলে কারা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কারণ হলো জুলাই গণঅভ্যুত্থান আসলে এটা জনগণের একটা আন্দোলন ছিল, সেখানে নির্দিষ্ট একটা মানুষ কিছু করেনি। ওখানে একজন রিক্সাওয়ালা কাজ করেছে, ওখানে একজন স্কুল পড়ুয়া কাজ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে তারাও শহীদ, যারা ঘরের ভিতরে থেকে কিন্তু শুটেড হয়েছে। তা আসলে সমন্বয়ক কারা? সমন্বয়ক হতে গেলে কি হাত পা ভেঙে ফেলতে হয়, বা সমন্বয়ক হতে গেলে কি ডিবি পুলিশের আওতায় বন্দি থাকতে হয়? আসলে সমন্বয়ক মানেটা আসলে কি? সমন্বয়ক হলো আমাদের বাংলাদেশের আপমর জনতা এবং যারা প্রত্যেকে কাজ করেছে তারা। আমরা এখন কথা বলতে পারি যে আমরা যারা মেয়েরা ছিলাম তারা কি ওই জায়গাটায় আছে কিনা, না আমরা আসলেই নেই। বাংলাদেশের পার্সপেক্টিভটাই আসলে এই জিনিসটা না। বাংলাদেশ আগাগোড়া একটা ধর্ম ভীরু, কিন্তু ধর্ম মানার বিষয়টা তাদের মধ্যে নাই। ধর্ম বলতে একটা কোড বলা হয় যে শুধুমাত্র মহিলা কেন্দ্রিক ধর্ম, ইসলাম ধর্মটাকে করে ফেলা হয়েছে যে মেয়েরা আসলে কিভাবে চলবে, এগুলো কে বলা হচ্ছে। মেঘলা, তার মানে কি এই যে রাজনীতিতে যে তরুণীরা ছিল, আমি তরুণী বলি, এদেরকে যে আমরা দেখতে পাচ্ছি না, এর জন্য কি আপনি ধর্মকে কোনোভাবে রিলেট করতে চাচ্ছেন? ধর্ম ব্যবসাটাকে রিলেট করতে চাচ্ছি, ধর্মকে না। ধর্ম আসলে আমাদেরকে এটা বলে না যে মেয়েদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, রাদার ধর্ম বলে যে পর্দা মেনটেন করে মেয়েরা যা খুশি, মেয়েরা যে কোনো পেশায় যেতে পারে, যে কোনো আন্দোলনে থাকতে পারে। কেন আমরা যুদ্ধগুলোতে দেখিনি, ইসলামী যুদ্ধগুলোর সময়, তখন কি আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি কি ছিলেন না? আমরা তো ওইরকম উদাহরণ দেখতে পাই। এখনকার এসেও কিন্তু সেম জিনিসগুলো করছে। আপনি কি যারা আন্দোলনে ছিলেন তাদেরকে কি কোনোভাবে বাদ দিতে পারতেন? যদি তারা না থাকতো আন্দোলন কি এত বেগবান হতো কিনা? তাহলে আমার আরেকটা সম্পূরক প্রশ্ন, ঠিক আছে আমি সুইচ করি তাহলে সীমার কাছে। মেঘলার প্রশ্নটা ধরে, যদি এত প্রতাপশালী আওয়ামী লীগ যদি তরুণীদেরকে রাজনীতির মাঠ থেকে সরাতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে এখন কি এমন শক্তি যে মেয়েদেরকে দূরে রাখতে পারছে? নারী এমন একটা মানে ব্যক্তিত্ব যেটা হচ্ছে মানে মানব সভ্যতার শুরু থেকেই হচ্ছে এই যে তাদেরকে পিছিয়ে রাখার যেই পুরুষতান্ত্রিক চিন্তা, সেইটা এই সমাজের মধ্যে হচ্ছে যেই নারীরা হচ্ছে ভয়েস রাইজ করতে চায় বিভিন্ন ভাবে। দেখবেন যে আপনারা যে 1971 সালের নারীর যেই গৌরবোজ্জ্বল ইতিহাস, তারা যে ফাইট ব্যাক করেছে যেইভাবে, শুধুমাত্র 24-এও তাদেরকে অবলা, অসহায় এইভাবেই তাদেরকে উপস্থাপিত করা হয়েছে। তারা যে নেতৃত্ব দিয়েছে এবং হচ্ছে সমন্বয়ক এবং সংগঠক হিসেবে বিভিন্ন আন্দোলনে কাজ করেছে, নারীর এই সংগঠিত করার যেই শক্তিটা, সেই শক্তিটা সবসময় হচ্ছে আমাদের থেকে মানে স্টেক ধরেন আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি যে নারীরা কিভাবে নেমে আসছে, এবং এই নারীরা নেমে আসার কারণেই কিন্তু এই আন্দোলনটাকে হচ্ছে জঙ্গি ট্যাগ থেকে জঙ্গি ট্যাগটা দেওয়া যায়নি, এবং সেই ট্যাগটা না দেওয়ার কারণে হচ্ছে এই ফ্লোতে থাকার কারণে এটা একটা জনগণের আকাঙ্ক্ষার গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং পরে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হয়েছে। এরপরে দেখলাম যে নারীরা অলরেডি কিন্তু নেতৃত্বের জায়গায় আগে ছিল, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন হচ্ছে স্টেক নেওয়ার কথা, নারীরা সবসময় হচ্ছে একদম আমার মনে হয় যে স্বার্থহীন ভাবেই কাজ করে বেশিরভাগ নারীরা। তো এই স্টেক নেওয়ার ক্ষেত্রেও নারীদের হচ্ছে দেখলাম যে তারা পিছিয়ে পড়লো আর কি। আবার আমার মনে হয় যে পিছিয়ে দেওয়ার জন্য আবার একটা বিপরীত একটা ফোর্সও কাজ করেছে, যেমন হচ্ছে নারীদেরকে অনলাইন বুলিং, ট্রলিং, তারপর থ্রেট। ধরেন আমি ঢাকায় থাকি, ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমার রংপুরের একটা মেয়ে, ঠিক আছে, যার হচ্ছে স্লোগানে আমরা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সবাই মাঠে নেমে আসার জন্য একটা স্পিরিট ধারণ করতে পেরেছি। কিন্তু কার কথা বলছেন আপনি? নাম তামান্না, আচ্ছা, রংপুরে। হ্যাঁ, কে এসেছে পুলিশ এসেছে,
কি করতে করতে স্বৈরাচারের পা চাটতে। কিন্তু তখন পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে অনেক অনেক বড় বড় পুরুষ সমন্বয়কদের মুখে হচ্ছে স্বৈরাচার শব্দটা তখন পর্যন্ত আসে নাই। এই মেয়েরাই কিন্তু স্বৈরাচার শব্দটা মানে বলার সাহস পেয়েছে। এবং এই সাহসগুলো আপনারা দেখবেন যে আওয়ামী যে ন্যারেটিভ হচ্ছে কি রাজাকারের বাচ্চারা, তো এই ন্যারেটিভটা ভাঙার 14 জুলাই রাতে যদি মেয়েরা, আপনি তো নিজেও সেই মিছিলের নেতৃত্বে ছিলেন। জি সীমা, আমি মাঝে মাঝে থামাবো। আপনাকে যদি আজকে জিজ্ঞেস করি যে 14 জুলাই রাতের মিছিলের আপনি একদম ফ্রন্ট ফাইটার ছিলেন, আজকে যদি একটা মিছিল নামে আপনি কি ফ্রন্টে আছেন, শুরুর দিকে থাকেন কিনা বা থাকতে পারবেন কিনা? এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, মিছিলে ফ্রন্টে থাকার চেয়ে আমি প্রেফার করব পলিসি মেকিং জায়গাটায়। যেমন হচ্ছে না, আমি দৃশ্যমানতাটা বুঝাচ্ছি, যে এই যে মেয়েগুলোকে আমরা দেখি না, সেই জায়গা থেকে বলছি। যেটা মেঘলা বলছিলেন যে আপনি হয়তো বুঝাতে চেয়েছেন যে এক ধরনের রাজনৈতিক ফোর্স তৈরি হয়েছে যারা ধর্মটাকে অপব্যবহার করছে, মেয়েদের সামনের সারিতে এসে নতুন যে তারুণ্যের রাজনীতির কথা বলছি, তাই তো? আমি যদি ঠিক বুঝে থাকি মেঘলাকে, সেইটার সঙ্গে আপনাকে আমি একটু রিলেট করতে চাচ্ছিলাম। কি এই যেই পুরুষ শাসিত সমাজের যারা হচ্ছে এই ডমিনেন্সটা মেনে নিবে, সেই নারীকেই হচ্ছে কুইন হিসেবে ট্রিট করা হবে। এবং আমরা দেখেছি যে অনেক দলেই হচ্ছে তাদের গঠনতন্ত্রেই লিখা যে একজন নারী হচ্ছে আমির হইতে পারবে না। তো সেই জায়গায় তারা আবার সর্বোচ্চ নারীও দিচ্ছেন, 43% মেবি। তো সেই জায়গায় আমার মনে হয় যে জামাত অফকোর্স, তো সংখ্যার দিক থেকে দেখাচ্ছে যে আমাদের নারী বেশি, কিন্তু পলিসি মেকিং এর জায়গায় তার গঠনতন্ত্রেই লেখা আছে যে একজন নারী হচ্ছে আমির হইতে পারবে না। তো আমার মনে হয় যে আমির জিনিসটা হচ্ছে আলটিমেট পাওয়ার। আপনি জানেন যে সম্মান ক্ষমতার সাথে অনেক বেশি রিলেটেড, অর্থ প্লাস হচ্ছে ক্ষমতা। যদি ক্ষমতাই না দেন তাহলে হচ্ছে আমরা কিভাবে সম্মানিত হব আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কি কিছুটা চেঞ্জ হয়েছে এই 5 আগস্টের পরে? সান্ধ্য আইন কি এখন আছে কিনা আপনাদের? সান্ধ্য আইনের ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, হ্যাঁ সান্ধ্য আইনটা এখনো আছে। ধরেন আপনি যদি এখন টকশোটা যদি রাতে রাখতেন, তাহলে আমরা আসলে কোথায় থাকতাম এটা এখনো আমরা জানি না, বা আগে ওই বিষয়টা ছিল না বলবো না, কিন্তু ধরেন একটা নির্দিষ্ট টাইমে, এখন তো আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। ধরেন আপনি উত্তরবঙ্গের, আমার কুড়িগ্রাম থেকে এসেছেন, কুড়িগ্রাম থেকে আসতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা লাগে। এখন মাঝরাতে আপনি এসে পৌঁছেছেন, কিন্তু আপনার আসলে থাকার জায়গা নেই। এ কারণে উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গের যেই প্রত্যন্ত অঞ্চলের যে জায়গাগুলো আছে, সেখান থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা আসতে ভয় পাচ্ছে। এছাড়াও এই ঘটনাটার কারণে আরো বেশি একটা জিনিস অ্যাড্রেস করতে চাই, যেমন যখন সান্ধ্যকালীন আইনটা জারি হয়, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন কথা বলতে গেছে, যেই মেয়েরা কথা বলতে গেছে তাদের ছবি দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ মঞ্চে যথেষ্ট গালিগালাজ এবং সাইবার বুলিং করা হয়। গত মাসের কথাই আমি গত মাসের কথা বলছি। তো ডাকসু পরবর্তী সময়ে এই জিনিসটা আমরা যখন আমাদের নিজেদের প্রতিনিধি সিলেক্ট করে ফেলছি, যারা বিপুল ভোটে আবার তারা জয়লাভ করেছে, তাদেরকে কিন্তু ওই জিনিসটা বলার পরেও তারা কিন্তু ওরকম কোনো ইনিশিয়েটিভ নেয় না। তো সাইবার বুলিং সেল যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হবে, আমরা কিন্তু এটা এখনো দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলা যায় হ্যাঁ সান্ধ্যকালীন আইন এখনো আছে, এবং মেয়েদের প্রোটেকশনের ব্যাপারে 33টা আমাদের সিসিটিভি ফুটেজ মানে ক্যামেরা রয়েছে, সেখানে 33টা ক্যামেরা এখন পর্যন্ত কেন নষ্ট এটা নিয়ে কিন্তু আমরা দেখিনি কোনো কথা বলতে। কিন্তু ডাকসুর ভিতরে তারা এসি লাগাবে কিনা এটা নিয়ে কিন্তু আমরা কথা বলতে দেখেছি, এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক বেশি দেখেছি। কিন্তু একটা নারীর নিরাপত্তার জন্য যে পরিমাণ সিসি ক্যামেরা থাকা উচিত, একজন মানুষের নিরাপত্তার জন্য যে ক্যামেরাগুলো থাকা উচিত, সচল থাকা উচিত, সেটা নিয়ে কথা নাই, কিন্তু এসি নিয়ে আমরা কথা বলতে আলোচনা সমালোচনা করতে দেখেছি। আপনি আসলে মিন করছেন যারা নবনির্বাচিত ডাকসু? না, আমি মিন করতে চাচ্ছি যে তারা সান্ধ্যকালীন আইন করতে চায়, কিন্তু
কিন্তু তারা আবার নিরাপত্তা দেবে না। তার মানে এটা তাদের রাজনৈতিক বাস্তবতা, যে তারা এটা দিয়ে তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা প্রতিফলিত করছে, যে মেয়েদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাঁচার ভিতরে বন্দি করতে হবে। কিন্তু তাদের নিরাপত্তার জন্য যে আলটিমেটলি কোনো কাজ করতে হবে, এই যে মেডিকেল ইস্যুগুলো নিয়ে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে মারা গেছে, এটা নিয়ে আপনারা কতজন জানেন? ডাকসুর পরবর্তীতে এগুলো নিয়ে কিন্তু কথা বলা উচিত ছিল, আমরা নিজেরাও এগুলো নিয়ে অনেক সাফারার হয়েছে। তো এই বিষয়গুলো সান্ধ্যকালীন আইনের পরিবর্তে এখন নিরাপত্তা নিশ্চিত তারা কতটুকু করছে, এটা নিয়ে আসলে কথা বলা যেতে পারে। নারীর নিরাপত্তার কথা মানে ক্যাম্পাস গুলোতে আমার মনে হয় অনেক বেশি এটা ডিপ রুটেড টু উইমেন এডুকেশন অলসো। ধরেন আমার ক্যাম্পাসে যদি আমার বাবা মা হচ্ছে অন্য জায়গা থেকে শুনে যে ক্যাম্পাসে মেয়েরা হচ্ছে এইভাবে চলে, মানে আমাদের বিভিন্ন গ্রুপে হচ্ছে ভার্সিটির মেয়েরা এই পাপকাম করে বেড়ায়, তারপর স্লাট শেমিং, তারপর হচ্ছে হ্যান ত্যান, মানে মেয়েরা বেশি এডুকেটেড হইলে বা কাপড় পরলে তার কমফোর্ট জোন অনুযায়ী তাহলে খারাপ হয়ে যায়। এই জিনিসগুলো হচ্ছে মেয়েদের মানে হায়ার এডুকেশন থেকে আরো বেশি দূরে সরিয়ে দেয়। আমার মনে হয় যে আলটিমেটলি হচ্ছে এই সমাজটা, এই রাজনীতি, তারপর এইটা এতটাই বেশি পিতৃতান্ত্রিক হয়ে গেছে যে মেয়েরা হচ্ছে দেখেন, মেয়েরা হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে খেলাধুলা, তারপর হচ্ছে বিজ্ঞানের সব দিক দিয়ে এগিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক স্ফেয়ারে হচ্ছে তারা একটা পজিটিভ গ্রাউন্ড পাচ্ছে না, মানে লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, অ্যাটলিস্ট টক্সিসিটি থেকে বের হতে পারছে না। তো এই যে মানে বেসিক ফাইটটাই আমাদেরকে করতে হচ্ছে। আমরা আজকে এই মানে এটা একটা কিন্তু খুব মানুষের কিউরিওসিটি যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে জোয়ার তরুণীদের, এরপরে যখন আবার আমরা পিছন দিকে গিয়ে আবার আমরা বলা শুরু করছি পিতৃতন্ত্র, এই সব ধর্ম, সান্ধ্যকালের, ছোট করে একটু উত্তর দিবেন আপনারা কেউ যে এই সান্ধ্যকালীন আইনটা উঠছে না কেন, খুব ছোট করে? এটা ধর্মকে পুঁজি করে হতে পারে। মেয়েদের নিরাপত্তাটা নিশ্চিত করা একটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা সাংবিধানিক ভাবে, এটা আইনি ভাবে, এটা সব দিক দিয়ে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা একটা রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে। মেয়েদেরকে মেয়ে হিসেবে আইডেন্টিফাই না করে মেয়েদেরকে মানুষ হিসেবে আইডেন্টিফাই করা এখন প্রয়োজন। এখানে অনেকে এসে বলতে পারে, কেন মেয়ে হিসেবে আপনি কি গর্ববোধ করেন না? না, আমি মেয়ে হিসেবে অবশ্যই গর্বিত, কিন্তু আমাকে যখন ডিমিন করা হচ্ছে তখন আমার এখানে প্রশ্ন আছে যে মেয়ে আমি হয়েও, এই যে আমি যে শাড়িটা পরে আছি এটা আমার নিজের করা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি পড়াশোনা করে এখানে এসেছি। ফুটবল দলের যারা খেলছে তারা মেয়ে হয়েই খেলছে, তারা কেন হাফ প্যান্ট পরলো এটা কোনো দেখার বিষয় না, ওটা তাদের ড্রেস কোড। আপনি আপনার প্রফেশনাল জায়গায় বা এডুকেশনাল জায়গায় ইনস্টিটিউট গুলোতে আপনি কিভাবে চলবেন এটা আপনার পুরোপুরি ব্যক্তি স্বাধীনতা, এটা আপনি মানুষ হিসেবে সেই মত প্রকাশের স্বাধীনতাটা আপনি পান। কিন্তু ধর্মকে পুঁজি করে যখন ব্যবসাটা করা হয়, ধর্ম এটা নিজেই সাপোর্ট করে না। আচ্ছা, তার মানে আমি যদি আবার দিদি এই যে সান্ধ্য কথাটা বলা হয়েছে, এই ব্যাপারটা হচ্ছে মেয়েদের একদম নিরাপত্তার ব্যবস্থাটা চিন্তা করে, তার মানে এই দায়ভারটা যায় হচ্ছে আমার প্রশাসন, আমার রাষ্ট্রের প্রতি, যে আমি একটা মেয়েকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারছি না, তার জন্য আমি তাকে খাঁচায় বন্দি করছি রাত 10টার পরে, আমি আর তার কোনো নিরাপত্তা দিতে পারছি না। তো না, আমি সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনীতি, নতুন তারুণ্য, সারা দেশ ওলট পালট হয়ে গেল, তাহলে এই আইনটা কেন বাতিল হচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় বা খাদিজা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, একই নিয়ম, মানে হচ্ছে না কেন? এটা কি নতুন যারা ডাকসুতে নির্বাচন করলেন তাদের জন্য হচ্ছে না, নাকি প্রশাসনের জন্য হচ্ছে না? আমি এখানে একটা কথা বলছি, খাদিজা তো আমার জন্য ইন্সপিরেশন। ওই সময়ে যারা আওয়ামী লীগ রেজিউমে যারা কথা বলতে পারেনি, কারাবন্দী ছিলেন, ও কিন্তু আমাদের মধ্যে একজন। তো ওর কিন্তু নিজেই জেলে থাকে, জেলের পরিবেশটা কি সেটা নিয়ে কিন্তু একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে। ওকে কেন সামনে আনা হচ্ছে না, এটাও আমরা নিয়ে কথা বলতে পারি আজকে। রাইট, আমরা এখন খাদিজাতুল কুবরার কাছে আসি। অনেক ধন্যবাদ, কষ্ট করে স্টুডিওতে এসেছেন। আপনার কাছে তো অনেক প্রশ্ন, একটা সফট প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি অনেকের জন্য আইকন, যেটা মেঘলাও বলছিল। আপনি কারামুক্তির পরে মানে এখনো ঠিক খাদিজার ভয়েসটা আমরা কেন শুনতে পাচ্ছি না? কেন খাদিজাকে আমরা নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে নেতৃত্বে দেখছি না, বা রাজনীতি দেখছি না, সংগঠনে দেখছি না? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে কয়েকটা ব্যাপার আছে। আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত একদম বলিষ্ঠ একটা কণ্ঠস্বর যেটা বলা যায় সেই জিনিসটা আমি ছিলাম। ক্যাম্পাসে হয়তো খোঁজ নিলে জানা যাবে, মানে প্রত্যেকটা সেক্টরে।
কিন্তু যখন আমি জেলে গেলাম তারপর থেকে না আমার মধ্যে একটা ভয় চলে আসলো। ভয়টা কিসের? প্রথমত হচ্ছে আমার পড়ালেখার জন্য, কারণ আমি যদি অনার্সের মাঝখানে, আমার সত্যি কথা আমি বলি, আমি যদি এতদিন আমার অনার্স কমপ্লিট হইতো, আমি আসার পর থেকে অ্যাক্টিভিজম করতাম, যাই করতাম, আমি সেই জিনিসটা করতে পারিনি। এইটা হচ্ছে মেইন রিজন ছিল। প্রথমত যে আমার পড়াশোনার একটা ব্যাপার ছিল, ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা ব্যাপার ছিল, যেটা আমার ফ্যামিলির পক্ষে অ্যাবিলিটি নাই যে আমাকে কয়দিন পর পর জেলে যাবে, আমাকে ধরে আনবে, মানে ছুটায় আনবে, এরকম একটা অবস্থা। তারপরে আরেকটা কথা হচ্ছে, আমাকে এই যে হাসিনা সরকার, সে আমাকে একটা বন্ড সাইন করে তারপরে বের করছে যে আমি এই ধরনের কাজ আর ইন ফিউচার করতে পারবো না। আচ্ছা, আপনাকে একটা বন্ড সাইন করে আমি বের হইছি যে ইন ফিউচার আমি এরকম কোনো কাজ করতে পারবো না, প্লাস হচ্ছে আমার যদি কোনো পাসপোর্ট থাকে সেটা গভর্নমেন্টকে জমা দিতে হবে, এরকম একটা বন্ড। কিন্তু আমার পাসপোর্ট ছিল না, এই জন্য তারা হচ্ছে নিয়ে গেছে। তো জুলাই আন্দোলনে পরপর আসার পরে তো এরকম একটা অবস্থা যে হচ্ছে আমি একটু নিস্তব্ধ হয়ে গেলাম। আমাকে তো কেউ ডাকে নেই, প্রথম কথা আমাকে কেউ সম্মান দেওয়ার প্রয়োজন মনে করে নাই, কেউ আমাকে কোথাও ডাকে নেই। আমাকে প্রথমবারের মতো মার্চ, জুন বা জুলাইতে আমাকে প্রথমবার চ্যানেল আইতে ডাকে, আমার মুক্তির প্রায় 7-8 মাস পরে। এরকম একটা অবস্থা, আমরা যে স্বাধীন মিডিয়া বলি সেই জিনিসটা ছিল না। যদি থাকতো তাহলে আমাকে অনেক জায়গা থেকে ডাকা হইতো, আমার এক্সপিরিয়েন্স শুনার জন্য হলো, যেটা তারা করেনি। তারপরে জুলাই অভ্যুত্থান হলো, সেখানে আমি তেমন ভাবে কিছু করতে পারি নাই, সেই দায়ভার আমি স্বীকার করছি। কিন্তু এই যে পরবর্তীতে ব্যাপারগুলো হলো, আমাকে যতদিন পর্যন্ত রাজনৈতিক দল গঠন না হয়েছে আমাকে ডাকা হয়েছে। আমি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়েছি। আমি 31 তারিখে যে শহীদ মিনার প্রোগ্রাম হয়েছে সেখানে গিয়েছি, তারপরে হচ্ছে সীমান্ত হত্যা বা এটা সেটা, আমাকে অনেক জায়গায় ডাকা হয়েছে, মন্ত্রণালয়ে ডাকা হয়েছে, যে আইনের বিচার বিভাগে যেখানে ডিএসএ নিয়ে কথা বলা হয়েছে সেখানে আমাকে দিয়ে শুরু করা হয়। কিন্তু একটা সময় পরে তারা হচ্ছে আমাকে ডাকতেছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে ন্যাস্টি পলিটিক্স, দলীয়করণের ব্যাপারটা, আমাকে প্রত্যেকটা দল থেকে অ্যাপ্রোচ করছে। আমার কাছে প্রমাণ আছে যে তুমি আসো, আমি তোমাকে একটা পদ দিব, তুমি যেটা চাও সেটা। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে হয়েছে। তা আমি বললাম যে আমাকে একটু সময় দেন, আমি দেখি, আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করি। তারা আমাকে রেগুলার ফোন, জুলাই অভ্যুত্থানের পর রেগুলার ফোন আসতেছে, এই দলে যাব, এই পোস্ট পাবো, এই পোস্টে নেত্রী হবে, আমাকে দিয়ে নতুন নেতৃত্ব করবে। যখন আমি দেখলাম যে তারা আমাকে, মানে আমার কোনো কিছুতে তারা সাড়া পাচ্ছে না, তারা আমাকে আর ডাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই ব্যাপারটা, তো আমি 1 বছর দেখলাম যে আমাকে কেউ কোনো জায়গায় ডাকে না, বা হচ্ছে এই যে দলীয়করণের ব্যাপারটা, সেই জন্য আমাকে কেউ ডাকতেছে না, কারণ আমি কারো দলে যাচ্ছি না। মানে তারা ওয়ান কাইন্ড অফ যে আমার যেই অ্যাবিলিটি আছে সেই জিনিসটা তারা বিক্রি করে তাদের দলকে হাইপে তুলতে চায়, এরকম টাইপের একটা ব্যাপার। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে কজের জন্য আপনি লড়াইটা করেছেন তার চাইতে বেশি জরুরি তাদের দলের সদস্য হিসেবে আপনাকে একটা, বুঝতে পেরেছি। এই যে দেখা গেল যে জুলাই অগ্নিকন্যার সম্মাননা দেওয়া হয়েছে 2টা দল থেকে, তো একটা হচ্ছে আমার ক্যাম্পাসে দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে অন্য একটা রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে। তো এই জুলাই অগ্নিকন্যা কি ওই 8 থেকে বা 20 জন অগ্নিকন্যায় কি জুলাই হচ্ছে কাজ করছে, নাকি পুরো বাংলাদেশে? তারা কোথায়? ছাত্র অধিকার পরিষদ থেকে দেখলাম হচ্ছে ভিপি নুরু যে মেয়েদেরকে সিলেক্টিভ কিছু মেয়েকে জুলাই অগ্নিকন্যা দিচ্ছে, ওরা 8 জনই করছে, আর মানুষ করে নাই। তো যেহেতু এটা সমন্বিত ভাবে হয়েছে, তাহলে বাকি মানুষগুলো কই, বাকি জেলার মানুষগুলো কই? তাহলে সমন্বিত হইলে তাহলে জুলাইটা আপনারা অভ্যন্তরটা বেঁচে খান না? এই জিনিসটা আপনারা কেন বেচতেছেন? আপনার দল থেকে দেন যে আমরা ওদেরকে সম্মাননা দিচ্ছি, তাহলে জুলাই অগ্নিকন্যা কাকে বলতেছেন আপনারা? তো এটা নিয়ে আমি একজনকে প্রশ্ন করছিলাম যে ভাই এই কাজটা কেন করলেন, আপনি তো আমাকে ডাকেন নাই। বলে আমি কল দিয়েছিলাম, তোমাকে আমি পাই নাই। আমি বলছি না, আমি অ্যাক্টিভ ছিলাম, আমি কোনো জায়গায় না, আপনি আমাকে যত প্রোগ্রামে ডাকছেন আমি গেছি। পর বলতেছে আমি আসলে ভুলে গেছি, এর জন্য আমি অনেক সরি। আমি বলছি ভাই এই জায়গাটাতে আমাকে ভুলে গেলেন। আচ্ছা, আমার মনে হয় যে যত বড় অ্যাওয়ার্ড তত বড় ট্র্যাপ। তো আপনি বেঁচে গেছেন অনেকগুলো ট্র্যাপ থেকেই। দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেকে হচ্ছে বাইরের দেশে বিভিন্ন রকমের হচ্ছে অ্যাওয়ার্ড নিতে গ্রহণ করতে যাচ্ছে, এবং এই অ্যাওয়ার্ড গ্রহণ করার মধ্যে অনেক বেশি আপনাকে কিনে নেওয়ার ব্যাপারটাও থাকে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমি নিজে বেঁচে এসেছি এবং আপনারাও বেঁচে যান। হ্যাঁ, এটাই তো কথা, যে আমি যদি বিক্রি হইতাম তাহলে কোন একটা দল থেকে আমি অ্যাওয়ার্ড পাইতাম। আজকে আমি বিক্রি হয় না, এই জন্য আমি কোনো দল থেকে অ্যাওয়ার্ড পাই নাই। আমরা জুলাই আন্দোলনে মেয়েরা নিজেদেরকে সমান করার জন্য আমরা নিজেদের কোটাটাই বাতিল করলাম, যে আমরা আমরা বাতিল করছি, অটোমেটিকলি আমরা নিজের থেকে বাতিল করছি। এই বিষয়টাতে নিয়ে যেহেতু আমি একদম প্রথম থেকে একজন নারী সংগঠক হিসেবে কাজ করেছি, জুলাই গণঅভ্যুত্থানের আগে যেই কোটা সংস্কার বা প্রথমে এই আন্দোলনটা ছিল হচ্ছে কোটা পুনর্বহাল চাই না, মানে একদম বাতিল। তখন আমরা
13ই জুলাইয়ের দিকে টিএসসি তে সকল নারী সংগঠকরা, তখন নাহিদ ইসলাম নিজে ছিলেন এবং নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, আমি, তারপর হচ্ছে ঢাকাস্থ বিভিন্ন কলেজের মেয়েরাও ছিলেন। তো আমরা হচ্ছে এই প্ল্যাকার্ডটা দেখে ভাবতেছি যে এই প্ল্যাকার্ডটা কারা করেছে, যে নারী নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। এই প্ল্যাকার্ডটা দেখে আমার মনে হয়েছে যে আমাদের মানে সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ, সেখানে নারী যে একেবারে যে অগ্রসর হয়ে গেছে এমনও না। হয়তো একটা শ্রেণীর নারীরা অগ্রসর হয়েছেন, কিন্তু যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে প্রান্তিক জনগোষ্ঠী এবং হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর নারীরা আছেন, তারা কিন্তু এখনো পিছিয়ে। তো এই জিনিসগুলো মানে অস্বীকার করে মানে পুরুষরা মিলে মানে করে দিচ্ছে যে আমাদের মিছিলে আমাদের কোটা কতটুকু হবে তারাই ঠিক করে দিচ্ছে আর কি। আমি আবার খুব কি বলবো, আবার আপনাকে ইন্টারাপ্ট করি। বিষয়টিকে এমন হচ্ছে যে তখনও ওই পুরুষ মানে ছাত্ররা আবার এই স্লোগানগুলো ডিক্টেট করে দিত। হ্যাঁ, কারণ হচ্ছে পলিসি মেকিং এর জায়গায়ও অনেক ক্ষেত্রে নারীদেরকে ইনভলভ করা হতো না তখন। মানে এটা কি ছাত্র রাজনীতির কথা বলছেন? জুলাই গণঅভ্যুত্থানে মানে ছাত্ররা যে পোস্টার প্ল্যাকার্ড করতো সেখানেও এই কাজটা হতো। আচ্ছা, ডাকসুই দেখেন না, ডাকসুতেই দেখেন না কতজন বিপি কে দেখেছেন আপনি উমামা ছাড়া? এটাই কথা বলছিলাম দিদি। তো আমরা হচ্ছে নিজেরা কোটা বাদ দিলাম যাতে আমরা সমান অধিকার পাই। তাহলে আমরা কোথায় সমান অধিকারটা কোত্থেকে পাচ্ছি? সমন্বয়ক বলেন সবই পুরুষ, তারপর হচ্ছে আমাদের উপদেষ্টা বানাইলো সবই পুরুষ। কেন কোনো মেয়ে কি সেখানে কোনো ধরনের কিছুই রাখে নাই? তারা নিজেরা এসে স্বীকার করছে যে ছেলেরা একটা জায়গা থেকে আন্দোলন থেকে উঠতে পারে না, কারণ মেয়েরা অলরেডি এখানে বসেছিল, তারা লজ্জায় সেখান থেকে উঠতে পারে না। তাহলে মেয়েদের অগ্রাধিকারটা কোথায়? কিন্তু উপদেষ্টা পরিষদে তো আমাদের মেয়ে আছে, নারী আছে, তো নারী উপদেষ্টা ছাত্র রাজনীতির কথা বলছেন। শিক্ষার্থী গিয়েছেন মানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে ইন্টারিম গভর্নমেন্টে, কিন্তু 3 জনের মধ্যে কি একজনও মনে হলো না যে নারী শিক্ষার্থীদের আপু? আমি এখানে একটু কথা বলি। আপনি যে বললেন যে নারী প্রতিনিধি আছে, কতজনের মধ্যে নারী কতজন আছে সেটা বলেন। কতজনের মধ্যে কতজন আছে? ছাত্র প্রতিনিধি থেকে তো আসেইনি, কতজনের মধ্যে কতজন আছে এটাও তো আর কতটা নারীর জন্য কাজ করতে পারছে সেটাও তো একটা না। সেই জন্য আমি আপনাদেরকে কেন ডেকেছি যে মানে এরকম একটা যেটা আমরা দেখলাম যে মেয়েরাই একেবারে সমুদ্রে পরিণত হলো, লিড করলো, তারপরে আবার ঘুরে এসে হঠাৎ করে এই যে জাতীয় সংস্কার ঐক্যমত্য কমিশনে বলে যে আমাদের নারীরা প্রস্তুত নয় রাজনীতির জন্য। হ্যাঁ, তখন জিনিসটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে যে হলো কি আর এখন শুনছি কি। তো এই তরুণীদের ভেতরে, আপনারা যারা তরুণ আছেন তাদের ভেতরেও এই ফিলিংসটা মানে আপনারা কিভাবে এটাকে ঠেকাবেন সেটা আমার প্রশ্ন। যেখানে আপনারা আওয়ামী লীগকে ফেস করতে পেরেছেন, ছাত্রলীগকে ফেস করতে পেরেছেন, পুলিশ, র্যাব, বিজিবি কি যেন মশলার স্প্রে নিয়ে মেয়েরা দাঁড়িয়েছে, ওই ভিডিও গুলো কিন্তু এখন আর দেখাও যায় না খুব একটা সোশ্যাল মিডিয়াতে। তখন আমরা ছিলাম বাঘিনী কন্যা, এখন হয়ে গিয়েছি অনেক বিড়াল কন্যা। কিরকম হয়েছে একটু বলেন তো, কি বলে আপনাদের? আমাদেরকে অনেক রকমের ট্যাগ দেওয়া হয়, যেমন নারীর অধিকারের কথা বললে নারীবাদী, তারপর সেকুলার, শাহবাগী, আওয়ামী লীগের দোসর পর্যন্ত, তারপর ভারতের দালাল, অনেক কিছু বলা হয়। প্রমাণ করে দিয়েছি যে আমরা কতটা মানে ফ্যাসিস্ট বিরোধী ছিলাম এবং এই ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে ছিলাম, এবং ফ্যাসিস্ট সিস্টেমটা যে একেবারে ঠিক হয়ে গেছে এটাও না। এটার জন্য যখন আমরা লড়াই করছিলাম গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আমরা এই ব্যাশিং এর শিকার হয়েছি। এবং আপনারা জানেন যে অনলাইনে কি পরিমাণের মেয়েদেরকে স্লাট শেমিং করা হয়, এবং দেখবেন যে আওয়ামী লীগ হচ্ছে যাদেরকে থ্রেট দিয়েছে সেই থ্রেটের মধ্যে হচ্ছে মেয়েদেরকে হচ্ছে জেন্ডার বেসড স্ল্যাং এবং জেন্ডার বেসড যেই থ্রেট গুলো দেওয়া হয়েছে সেইগুলো আমার মনে হয় যে একটা পুরুষ হইলে সেটা ফেস করতে হইতো না। তো মানে নারীকে অনেক ধরনের বাধা স্বীকার করেই হচ্ছে রাজনৈতিক বলয়ে আসতে হয়। তখন যখন সে পলিসি মেকিং এর জায়গায় যেতে পারে না, যেমন হচ্ছে জুলাই সনদ একটা নারী সংগঠনকে ডাক দিয়েছে বা ডাক দেওয়ার মতো তারা কি কোন রকমের পলিসি রাখছে যে নারীর জন্য আমরা
এইটা স্পেশাল করেছি, যে সংস্কারের যেই নতুন বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলেছি, সেই জায়গায় নারীর স্টেকটা কোথায়? কেন আপনাকে জুলাই কন্যা অ্যাওয়ার্ড দিল না? এটাও তো এটাই শুধু মেয়েদেরকে হারিয়ে যেতে দিব না, কিন্তু আমরা মানে চাই যে মেয়েরা যেন কথা না বলি। মানে বিষয়টা কি এমন মেয়েদেরকে হারিয়ে যেতে দেবো না, কিন্তু ওদেরকে আমরা কেসের ভেতরে কাছের বাক্সে রেখে বলবো যে আমাদের সাথে আছে, এমন কি ফিলিংসটা আপনাদের? আপু, সব দল বলে, রাজনৈতিক দলগুলোর কথা বলি, যে সব দল বলে যে আমরা নারী বিদ্বেষী না, তারপর হচ্ছে আমরা অনেক বেশি নারী সুলভ কাজ করি, কিন্তু তাদেরই একটা কর্মী আয়সা হচ্ছে অন্য নারী মানে অন্য দলের নারীকে হচ্ছে একটা গালি দিয়ে দিল। তো এই জিনিসগুলো তো ভাবতে হবে যে মুখে বলতেছে এক কথা, কিন্তু তার কর্মীরা করতেছে অন্য কথা। আপনি কি এই যে বট বাহিনীর কথা মিন করছেন? বট বাহিনী, আওয়ামী লীগের বাহিনী, তারপর হচ্ছে আচ্ছা, মানে মানে না, আওয়ামী লীগ ছাত্রলীগের কাছে তো এখন আপনাদের কোনো, তারা তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে নাকি? না, ছাত্র রাজনীতি এখন অনলাইনে বিশাল অ্যাক্টিভ, এবং আমার মনে হয় যে তারা বিভিন্ন ভাবে তাদের যে ন্যারেটিভ, যে আমরা নারীর ক্ষমতায়ন করেছি, যে এই তথাকথিত ন্যারেটিভ, এই ন্যারেটিভটা বজায় রাখার জন্য তারা আরো বেশি টার্গেট করছে নারীদেরকে। আচ্ছা, তাহলে কি যথেষ্ট গ্রেফতার হয়নি বা যথেষ্ট ভাবে কি তাদেরকে ধরা হয়নি ছাত্রলীগ আওয়ামী লীগের? কোনোভাবেই তো না। লাইক ছাত্রলীগের এখনো অনেক যারা বাঘা নেতা আছে তারা তো বাইরেই ঘুরতেছে। আমার বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, যে ছাত্রলীগের সভাপতি ফারাইজি, সে এখন ফেসবুকে খুব সুন্দর পোস্ট দেয়, সে এখনো বাইরে, সে খুব ভালো আছে। সে শুরুতে আসতো একটা পাঞ্জাবি পরে, আমরা খুব হাসাহাসি করতাম ওর কি পাঞ্জাবি নাই। তারপরে দেখলাম 1 বছর গেল, সে হচ্ছে সবাইকে ঈদে 2000-1000 টাকা করে সালামি দিচ্ছে। গেল একটা জেল থেকে এসে দেখলাম সবাই টাকাও দিচ্ছে প্লাস পাঞ্জাবিও দিচ্ছে। টাকাগুলো আসে কোত্থেকে? এই খাদিজা আপু, আপনারই তো ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কমিটি দিয়েছে, 236 সদস্য বিশিষ্ট কমিটি। এই তো জাস্ট 2 সপ্তাহ আগে। আপনি এই বিষয়টা এটা কিভাবে দেখছেন? অনলাইনে ওরা কমিটি দিচ্ছে এখন, এই ব্যাপারটা খুবই হাস্যকর। মানে ওরা হচ্ছে ওদের মানে এটা এস্টাবলিশ করছে যে এরকম আমাদের কমিটি দেওয়া হয়েছে, কিন্তু ওদের যদি এতই ক্ষমতা থাকতো ওরা পাবলিক প্লেসে এসে দেখ, ওরা অনলাইনে কেন করে? ভার্চুয়ালি করছে। হ্যাঁ, ভার্চুয়ালি করে কি লাভ? পাবলিক প্লেসে আসুক, নামুক, ওরা রাস্তায় নামুক। মেঘলা, আপনি তো সবচেয়ে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের ছাত্র উইং এ আছেন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ওই জায়গাটা থেকে আপনার কাছে জানতে চাই যে ছাত্র দলের সদস্য হয়েও কি আপনি এরকম ফিল করছেন যে মানে আগে ছিলেন কর্মী বা আন্দোলনকারী, এখন হয়ে যাচ্ছেন নারী, এরকম ফিলিংস আছে কিনা? দেখেন, ছাত্র দল বা বিএনপির কথা এখানে যখন আসলো, ছাত্র দল থেকে আমরা আমাদের এটা কেন হচ্ছে না সেটা নিয়ে আমি একটু কথা বলি। যেমন ডাকসু যেটা দেখবেন, আমাদের যেই প্যানেলটা ছিল সেই প্যানেলে কিন্তু আমরা ইলেক্টেড হয়ে এসেছি। আমি নারী হিসেবে কিন্তু ওখানে যাইনি। দল আমার কাজের এক্সপিরিয়েন্স দেখে, আমার জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ভূমিকা ছিল, আমি প্রিভিয়াসলি ইউনিভার্সিটিতে কি কি ইম্প্যাক্ট রেখেছিলাম, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্যানেলটা দিয়েছে। সেক্ষেত্রে বলতে চাই যে মোটা দাগে আমাদেরকে ওভাবে দেখা হচ্ছে না। তবে আমাদের কিছু ব্যর্থতার কথা অবশ্যই আমি বলবো। ব্যর্থতা, আমরা এই যে খাদিজাদের মতো মেয়েদেরকে সামনে আনতে পারছি না, এটা কোথায় যে আটকায় যাচ্ছে। ধরেন আমি যেও যদি বলি, সেই জায়গা কি খুব বেশি এটা ফলপ্রসূ হবে? কারণ আমি তো প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছি না। যখন আমি ওই প্রেসিডেন্ট সেক্রেটারি পলিসি মেকিং এর জায়গাটায় যেতে পারছি না, তখন কিন্তু আমার এই কাজটা করার মতো ক্ষমতাটা থাকছে না। তো দলেরও আমাদের কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটা আমার মনে হয় একটা সামগ্রিক, এটা দেশের কিছু বিষয় রয়েছে। সেই বিষয় থেকে বলা যায় যে দলীয় এখন পর্যন্ত প্রেসিডেন্ট সেক্রেটারি এই কমিটির নাই, কিন্তু ভবিষ্যতে মানে আসতে যেন পারে, এইটা একটা কামনা থাকবে। আপনার একটা ছোট ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি মনে হয় ডাকসুর নবনির্বাচিত একজন নারী নেত্রীকে একটু, মানে আমি জানি না আপনি এটা কিভাবে দেখবেন, হয়তো একটু কড়া ভাবে একটু পানি খেতে বলেছিলেন। এবার এটা কি রিয়েল লাইফে আপনারা ফেস করছেন? আসলে এইটা ওই অর্থে বলার মতো বিষয় ছিল না। বিষয়টা ছিল এরকম যে
যখন ছাত্রলীগের পতন বিশ্ববিদ্যালয়ে ঘটলো, আমরা কিন্তু গত 1 বছরে এমন কোনো কেউ দেখাতে পারবে না যে আমি ছাত্রলীগের মতো কোনো ঘটনা ঘটিয়েছি, কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী এটা প্রমাণ করতে সমর্থ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, যার কারণে আমি কিন্তু প্রচুর হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। তো এই জিনিসগুলো যখন ঘটে সেই সময় আমি আসলে এই কথাগুলো বলতে চাচ্ছিলাম, কিন্তু কিছু কিছু জায়গায় এসে আমরা কথা বলার জায়গাটা কিছু জায়গায় স্থগিত করে দিতে চাই যখন সময় স্বল্পতা থাকে। তখন আসলে আমি এটা খুব ইন্টেনশনালি বলেছি, বিষয়টা এরকম না। যার কথা আপনি মেনশন করছেন সে আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছোট বোন, তাকে আসলে কোনো কিছু ইন্টেনশনালি বলা হয়নি। এটা আমি বলেছি একটা টোটাল সিস্টেমকে যে প্লিজ একটু থামো, তোমার পাশাপাশি অনেকের কথা বলার জায়গা থাকতে পারে। তো কথাটা ছিল একটা সিস্টেমকে নিয়ে, না এটা এমন ব্যক্তি কেন্দ্রিক না, কিন্তু সেটা আমি বলছিলাম যে সেরকম পরিবেশ ফিল করেন কিনা। আরেকটা ছোট প্রশ্ন, আপনারা অন্যরাও চাইলে উত্তর দিতে পারেন, যে এই সময় তো আমরা তো খাদিজা মনে করতে পারবে আমাদের একটা খুব তখন কমন স্লোগান ছিল জান জবানের নিরাপত্তার জন্য আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে। এখনো আমি খেয়াল করছি আপনি এবং সীমা দুইজনই একটি বিশেষ দল, একটি পক্ষ, একটি করে কেন কথা বলছেন, মানে আবার খুব কানে লাগছে যে নাম নিতে কি আপনাদের অস্বস্তি বোধ করেন, নাকি আপনারা অনিরাপদ বোধ করেন, নাকি বুলিং এর শিকার হবেন? আচ্ছা, ধরেন কোন দলের একটা কর্মী আমাকে একটা ভালগার গালি দিল, সেটা যদি ওই দলের কর্মী হিসেবে করেছে এবং সেটা যদি আমি প্রমাণ নাই করতে পারি, তাহলে আমি কিভাবে একটা দলের নাম বলে দিব আর কি। সেই ব্যাপারটা এটা না, তাহলে তো একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয় যে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি জানেন না। না, যেমন আমি বলি, যেমন এটা খুব এখন প্রতিষ্ঠিত যে জামায়াত ইসলামের বিরুদ্ধে বা শিবিরের বিরুদ্ধে কথা বললে আপনি কিছু ছকে বাঁধা গালি থাকে, ওই ছকে বাঁধা গালি একদম 50-60 চলে আসে, বুঝে যাবেন যে সেম গালি সেম ধরনের, এবং কি বক্তব্য দিচ্ছেন সেটাও ডিপেন্ড করে। তো আপনার সাথে কি আমি যা বললাম তার পার্থক্য আছে? আপনি কি অন্য কিছু বলছেন? দেখেন, জামাত শিবিরের কর্মীরা বিশেষ করে অন্য দলের নারীদেরকে টার্গেট করে, এবং যখন বিষয়টা ভাইরাল হয়ে যায়, সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তারা বলে দিবে যে এ তো আমাদের কর্মী না, এ তো আমাদের সংগঠনের না। তো মানে আমার মনে হয় যে কমিটিগুলা, হল কমিটিগুলা শিবিরের যদি মানে সকলকে না জানায়, এই যে গুপ্ত পলিটিক্স, তো মানে বিশেষ করে নারীর হ্যারাসমেন্টেরও একটা, কিন্তু প্রকাশ্যে তো আসছে যে আপনারাই শিবির প্যানেলের একজন নারী প্রার্থীকে আপনারাই হ্যারাস করেছেন, মানে মিডিয়াতে তাই আসলো, মিডিয়াতে তাই আসলো। আচ্ছা, আমরা জি, আচ্ছা, এটার অ্যান্সার আমি একটু দিতে চাই, ছোট করেই বলছি। খাদিজা এখানে বসে আছে, আমি বসে আছি, সীমা বসে আছে। খাদিজাকে এসে বলবে যে ওর হাতের রুমালটা পারফেক্ট নাই, এটা বলবে। আমাকে এসে বলবে যে আমার মাথায় কাপড় নেই, সীমাকেও সেম কথাটা বলবে। তো এই কথাগুলো কিন্তু দেখা যায় তারপর তারা কোট করে যে ইসলামের এই জায়গায় এটা বলা হয়েছে, এবং ওই প্রোফাইল গুলোতে যখন ঢুকবেন বট আইডিতে, ওখানে যে দেখবেন আই লাভ আল্লাহ, মানে এই ধরনের কথাবার্তা আছে, এবং তারা জামাত শিবিরকে সমর্থন করে এরকম কিন্তু পোস্ট তারা দিয়ে থাকে। তো জায়গাগুলো এরকম হয় কেন তাকে আমি আইডেন্টিফাই করতে পারছি, কারণ প্যাটার্ন গুলো একই রকম লাগছে। এবং কমেন্ট গুলো আপনি যদি দেখেন, মজার বিষয় হলো কমেন্টসে যে একই রকম কমেন্টস, মানে কোন লাইনের মানে কমাও আলাদা না, দাঁড়িয়েও আলাদা না। আমি অনেকভাবে চ্যাট জিপিটি কে দিয়ে বলেছিলাম দেখো তো এটা একজন করে কিনা, চ্যাট জিপিটি আমাকে বলেছে এটা একজনই বলেছে এবং এটা কপি পেস্ট করেছে। তো এই জায়গাগুলো যখন থাকে তখন তো বলতেই হয় যে কেন আমরা নির্দিষ্ট একজন দলকেই বলছি। পরিষ্কার। খাদিজা, আপনার কাছে আবার একটু আসি। মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে মানে অনেকদিনের অনেকের চাওয়া আছে যে বিচারকরা কেন আইনের ঊর্ধ্বে থাকবেন, বিচারক যদি অপরাধ করেন তাহলে সেই বিচারককে তার একটা জবাবদিহিতার ভিতরে আসতে হবে। তো এই আমাদের জুলাই বিজয়ের পরে সেই ক্ষেত্রে আপনি কোনো অগ্রগতি দেখছেন কিনা বা শুনেছেন কিনা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, অথবা আপনি এই কাজটাকে সমর্থন
করতে চান কিনা? প্রথম কথা, যেহেতু আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে আছে, আগেও বলছি, 6 মাস আগেও বলছি, এখনো বলছি, আপনি না পারলে নেমে যান। ক্লিয়ারলি বলতেছে আপনি নেমে যান, আমাদের ইমোশন নিয়ে আর খেলেন না আপনি। যখন আমি আসলাম জেল থেকে আসার পরবর্তীতে, মানে এটা নিয়ে আমি কিন্তু জেল থেকে আসার কয়েক মাস পর নির্বাচনের পরপরই 2024 সালের 29 জানুয়ারি আমার একটা মামলা হচ্ছে বাতিল হয়ে যায়। একই কারণে মামলা, এই জন্য মানে হ্যারাসমেন্ট কত ভাবে কিভাবে করা যায় আওয়ামী লীগ সরকার হচ্ছে সেই জিনিসটা করে ফেলছে অলরেডি। তো 2টা মামলা হয় আমার নামে, তো একই কারণে একই ধারা দিয়ে। তো জাজ হচ্ছে একটা মামলা খালাস করে দিল। দেখেন সাইবার কোর্টের জজ কোর্টে জুলফিকার হায়াত, সে হচ্ছে একটা মামলা খালাস করার পরে বুঝেন একটা জাজের কি অবস্থা, ঢাকা ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল জজ কোর্টে সে আমার ব্যারিস্টার জ্যোতির্ময় বড় বের হয়ে গেছে, একজন জজ তাকে আবার ডেকে আনছে, ডেকে এনে বলতেছে দেখেন আমি মামলাটা অনেক চাপে থেকে আমি এটা বাতিল করছি, আপনারা এটা মিডিয়া করেন না। তাহলে একটা জাজ কি পরিমাণে প্রেসারে থাকে, মানে প্রকাশ করবেন না। তো ওই জিনিসটার প্রকাশ না। কিন্তু যখন 29 ফেব্রুয়ারি মামলা খালাস হয়ে গেল, তখন আমাকে ডাকলো, ডেকে বললো যে দেখেন এটা নিয়ে আপনি আর কথা বললেন না। সে জাজ হিসেবে একজন পারফেক্ট মানুষ, বা যাই হোক আমার প্রতি সে সিম্পেথি ছিল, ভালো ছিল, একটা পারফেক্ট জাজমেন্ট সে দিয়েছে। তো জাজ আমাকে ডেকে বলতেছে যে দেখেন আপনার এখন বয়স কম, আপনি এখন আর এইসব কথা বললেন না। তাহলে কোন পর্যায়ে গেলে, মানে সে আমাকে ভালোভাবেই বলছে যাতে আমি হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে সেকেন্ড টাইম আর না যাই। তারপরে যে ফয়েজ সিদ্দিকী, তারপর হচ্ছে দ্যাট টাইম যে সুপ্রিম কোর্টে যারা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ছিল, তো এই মানুষগুলা কোর্ট রুমে এরকম ভাবে জাজমেন্ট করছে যে এই মেয়ে খুবই ডেঞ্জারাস, এই মেয়ে যদি বের হয় তাহলে বাংলাদেশে আগুন ধরাই দিবে। মানে একটা মেয়ে আমি, তারা আমাকে রাষ্ট্র এত পরিমাণে ভয় পাচ্ছে। সাধারণ ঘরের একটা মেয়ে আমি কোনো পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম না। আপনি তো অ্যাঙ্করিং করছিলেন, অ্যাঙ্করিং এ আপনার মতো, আপনার কি ভয় হয় না? আমার কি ভয় হওয়া উচিত এখন? যেই পরিস্থিতি ভয় হওয়া উচিত আমাদের। আমি সত্যি কথা, আমাদের জুলাই আন্দোলন মানে অলমোস্ট ব্যর্থতার পথেই যাচ্ছে। তো জাজরা এগুলা বলতেছে, ইভেন তারা আমাকে জামিন দিতে ভয় পাইছে যে ওকে যদি জামিন দিতে তাহলে আমাদের কি হবে। তো এই যে ভয় পেয়েছে ওনাদের চাকরিটা রক্ষার জন্য, অবশ্যই। তাহলে একটা মেয়েকে যদি রাষ্ট্র এত পরিমাণে ভয় পায় তাহলে তার অবস্থাটা কোন জায়গায় গেছে আপনি ভাবতে পারেন না। একটা সাধারণ মেয়েকে তারা এত ভয় পাইছে। তারপরে এই যে জুলাই পরবর্তীতে আমাকে হচ্ছে বিচার বিভাগে ডাকলো, একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমিই শুরু করি। তো তারা মানে উপদেষ্টা আসিফ নজরুল চেয়েছিল যে এই আইনটাই রাখবে, সবকিছু রাখবে, কিছুটা সংশোধন করবে, আপনারা বাইরে আন্দোলন করছিলেন। কিন্তু আমি বললাম যে যত কিছু হোক যাই হোক এই নাম রাখা যাবে না, এই নাম পাল্টায় যা ইচ্ছা রাখেন, সবকিছু আবার নতুন করে করেন, আর আমরা কথা বলবো, আমাদের যা ইচ্ছা আমরা বলবো, আমাদেরকে সেই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সে আমাকে ডেকে বললো মা তুমি মামলা কর, আমি দেখতেছি। কার নামে মামলা করব আমি? কার নামে? তার নামে, সেই তো সরকার আছে বর্তমানে, আমি কার নামে মামলা করবো? এতটুকু পর্যন্ত কি তার ড্রাইভার ছিল? আমাকে নিয়ে এত কথা বলছে, আমাকে নিয়ে এত প্রোগ্রাম, আমি যদি ক্ষমতায় যাই আমি দেশের জন্য কি করব? তাহলে কি করছে আমার জন্য সরকার? আমার জন্য কোন সরকার কি করছে? বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমাকে কে ডাকছে আজ পর্যন্ত যে তোমার কি সমস্যা তুমি বলো? আমি যে মেডিকেল প্রবলেম নিয়ে গেছি, এতটা সাফারিংস আমার ফ্যামিলির হয়েছে উইদাউট এনি রিজন, আমি এখনো পরিমাণে অসুস্থ, আমার প্রতিদিন 7 থেকে 8টা ট্যাবলেট নিতে হয়। তাহলে এই গভর্নমেন্ট আমার জন্য কি করছে? তাহলে আমি কেন তাদেরকে সাপোর্ট করব? তো এই পরিস্থিতি এসে বলতে হয় যে আমার মনে হয় হাসিনা অনেক ভালো ছিল। হাসিনা আসলে ভালো ছিল, সবকিছু কন্ট্রোল করতে পারছে, প্রত্যেকটা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে। এই যে আতিকুলকে দেখলাম ওই দিন, ওদের জন্য তো আমরা দেশটা পাইছি, আমার তো কোনো হাত যায় নাই, পা যায় নাই, ওকে ওই হাতটা ওর ফেলে দিল। মানে কতটা একটা টেরিবল অ্যাজ এ হিউম্যান, মানে কতটা নৃশংস হইলে এরকম হয়। তাহলে সবকিছু তো হাসিনার যা করছে তার দিকেই তো যাচ্ছে। যে মানুষগুলা মারা গেছে তাদের বাবারাই তো গেছে, তাদেরকে একটা সম্মান দেওয়ার উচিত ছিল না? তাদেরকে ডাকার উচিত ছিল না? কি আপনি প্রত্যাশা করছেন কি এখন? মানে এই গভর্নমেন্টের থেকে এখন আমার কোন ধরনের প্রত্যাশা নাই। আমি যতগুলো প্রোগ্রামে গেছি আমি বলছি আগে বিচার করতে হবে, তারপর এই গভর্নমেন্ট নামবে, আমরা তাকে আস্থা দিয়ে বসেছি। কিন্তু এখন বলতেছি বারবার যে আপনারা নেমে যান, আপনারা নেমে যান। আমি হচ্ছে গতদিনে পোস্ট দিতে চাইছিলাম যে স্টেপ ডাউন ইন্টারিম, এরকম কিছু একটা দিতে চাইছিলাম, কিন্তু এখনো দেই নাই। তো আমার মনে হয় এই সরকার যদি নিজে থেকে নামে তাহলে তো নামলোই, নয়তো নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন, নয়তো আপনাদের অবস্থা হাসিনার থেকে শোচনীয় হবে। হাসিনা পালাইতে পারছে, জায়গাটা একেবারে
এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, যখন ইন্টারিম পারলো না তখন আমাদের বিএনপি থেকে আমরা চেষ্টা করেছিলাম যে তাদের পরিবারদের ডেকে এনে তাদেরকে যথেষ্ট সম্মানটা দেয়া, কিন্তু তারা যেহেতু পারেনি, তারা এখানে মিডিয়া ট্রায়ালটা এমন ভাবে করলো যে মির্জা ফখরুল নাকি একজন আমাদের জুলাই যোদ্ধাকে বসতে দিচ্ছে না, এই যে এরকম মিথ্যাচার। তারপর ধরেন কিছুদিন আগে শফিকুল আলম আমাদের মুক্তিযোদ্ধা সিতারা বেগমের সাথে কিছু কিছু নামকে এমন ভাবে যুক্ত করলো, আমি ব্যক্তিগত যেমন ইসলাম মেঘলা কি সিতারা বেগমের মতো মানুষের নামের পাশে বসতে পারি? সে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণ অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থান, আর সেটা হলো বাংলাদেশ জন্মের প্রশ্ন। সেখানে আমরা কিন্তু এই যে দালালিগুলা দেখতে চাই না, দালালিগুলো দেখতে দেখতে এখন এরকম হয়ে গেছে যে দালালির পর্যায়ে যে আপনি যদি দেখেন তারা কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের কথা বলে, তখন নিরপেক্ষতাটা কোথায় থাকলো? তারা সরকারের মতো জায়গায় আছে, তারা আবার এসে এমন একজন কিছু মানুষকে বলে যে তারা প্রধানমন্ত্রী হিসেবে তাদেরকে দেখতে চায়। একটা সরকারের একটা কোনো পদে বসে এই কথাগুলো কি তারা বলতে পারে? তারা তো একদমই নিরপেক্ষ না। তাহলে খাদিজা কিভাবে ডাক পাবে সেখানে, আমি কিভাবে ডাক পাবো? আমি তো বিএনপি ফ্যামিলির হওয়ার কারণে জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে না পেরে পিছন থেকে শফিকুল আলমের সাথেই কাজ করেছি। রোকেয়া হলে যেসব ইনফরমেশন যেত, এখন আমার কাছে সেই শফিকুল আলমের সাথে কনভারসেশন ছিল, সে চাইলেও কিন্তু আমাদের এগুলো সামনে আনতে পারতো। জি, আচ্ছা আচ্ছা। তো সেই ইনফরমেশন গুলো থাকার পরে আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বারবার যে এরকম করা হচ্ছে, এই মিডিয়া ট্রায়াল গুলো কিভাবে তারা করছে, খাদিজার মতো জায়গাগুলো থেকে তারা কিছু করতে পারেনি, সীমারকে যথেষ্ট রকমের নির্যাতন করা হয়েছে, এগুলো নিয়ে তো কথা বলার কেউ নেই। আপু একটা জিনিস, এই যে ফায়াজ যে ছোট বাচ্চাটা, ও তো ছোট, জুলাই আন্দোলনের সময় ওকে গ্রেফতার হয়েছে, উচিত ছিল যেই দিন শেখ হাসিনা পালাইছে ওকে নিঃশর্ত ভাবে কোনো কিছু বাদ দিয়ে ওকে জেল থেকে বের করা। কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল কি বললো যে এটা আমাদের হাতে না, এটা বিচার বিভাগের হাতে, এটা আইন বিভাগের হাতে না, বিচার বিভাগ। এইটা কোনোভাবে লজিক্যাল হয় একটা দেশে স্বাধীন হওয়ার পরে যে যেই ছেলেটাকে এতদিন মানে কি পরিমাণে কষ্ট একটা মানুষের জেলখানায়? কিন্তু ওনার মামলাটা তো উঠে গিয়েছিল। এইটাই তো কথা, তাহলে নিজের বেলা এরকম, তাহলে বাকিদেরটা কেন? ডক্টর ইউনূসের মামলাও তো উঠে গিয়েছিল ওভার দ্য নাইট। তাহলে গ্রামীণ ব্যাংকের এত বড় মামলা তারা খালাস করে দিচ্ছে, সবকিছু মানে নিজেদের একটা অবস্থা তারা বানাই দিচ্ছে। আমি বুঝতে পারছি, ধরতে পারছি আপনাদের তিনজনের মানে এই কথাগুলো, আপনাদের তো একটা পরিচয় আছে, সবাই জানে না, আপনারা তিনজন আছেন, আপনারা যার যার জায়গা থেকে আপনারা একেবারে ফ্রন্ট ফাইটারের ধরনের। হ্যাঁ, তো এই কথাগুলো কি মনে করেন যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কর্তৃপক্ষের, আপনার বিষয় তো পরিষ্কার, আপনি সরাসরি আইন উপদেষ্টার সঙ্গে ইন্টারাকশন করেছেন, আপনাদের কথাগুলো তো যায় নাকি? আপনারা মনে করেন যে সিস্টেমটা এমন কারা নিয়ে যাচ্ছে? কে নিবে? মিডিয়াও তো এখন ওই অবস্থা। আচ্ছা, মিডিয়াও তো এখন ওরকম ভাবে কোনো কিছু টক শো আয়োজন করতেছে না যেখানে কথা হবে। হ্যাঁ, কারণ মিডিয়ার পক্ষে যারা কথা বলবে সেই নারীদেরকেই নিবে কাইন্ড অফ হাইলাইট করা। তো মিডিয়া কোনো সময় হচ্ছে নিরপেক্ষ ছিল না, এখনো নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীদেরকে কিভাবে হাইলাইট করা যায়, আমার মনে হয় নারীরা অনেক বেশি সংগঠিত হইতে হবে এবং তার পছন্দ অনুযায়ী হচ্ছে সে যদি পলিটিক্স করতে চায় বা সে যদি মনে করে যে আমি আমার কথার দ্বারা হচ্ছে আমার সমাজকে পরিবর্তন করতে পারি, তাদেরকে একটু ভয়েস রেজ করতে হবে আর কি। সেরকম সঙ্গী সাথী পাচ্ছেন এখন? সঙ্গী সাথী আছে, আমাদেরকে মানে আসতে তো দিতে হবে, পলিসি মেকার হিসেবে আমাদেরকে কাউন্ট করতে হবে, একদম সম্মুখ সারির যোদ্ধা না। এখন আমরা চাচ্ছি পলিসি মেকার হিসেবে কাজ করতে। আমি যেমন আমার দলের সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা, সিদ্ধান্ত আমার দল এই ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করছে, যে আমার দল বলছে যে পলিসি মেকারের হিসেবে তোমাকে একটা জায়গা দেয়া যেতে পারে, কারণ হলো তুমি ভালো কাজ করছো, মাস্টার ট্রেনিং কোর্স করানো বা এই টাইপের কাজগুলো করানো হচ্ছে। কিন্তু মিডিয়া ট্রায়ালের যখন আসছে, মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক পাখি কিছু কথাবার্তা থাকছে। এখনো আমরা মিডিয়াতে দেখছি আওয়ামী লীগের একটা একচ্ছত্র প্রভাব দেখতে পাচ্ছি, এখনো দেখছি যে আওয়ামী ছত্র ছায়া এতদিন ধরে যারা ছিল তারাই এখন পর্যন্ত এটা আপনি বেশি দূর না, ডাকসু হয়েছে, আপনি যদি দেখেন আপনি দেখতে পাবেন যে এক কেন্দ্রে কিভাবে একচ্ছত্র কিছু কথাবার্তা সেখানে ছিল। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসু ক্যান্ডিডেট ছিল বা ডাকসু জয়ী ছিল এখন আছে, তারা কিভাবে বিভিন্ন দলকে মকারি করছে এবং বিভিন্ন মিডিয়া সেগুলোকে আবার প্রমোট করছে। তো এই যে এই জিনিসগুলো, এই ন্যারেটিভ গুলো কি জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না, বা একটা মেয়ের নিরাপত্তার ক্ষেত্রে কি এটা প্রভাব পড়বে না? আমি যদি খাদিজার মতো এখন জেলে যাই, এটা তো খুব ভালো একটা বিষয় হয়ে যাবে যে
ও তো ওরকম খারাপ, ও মেয়ে ভয়েস রেস কেন করবে? একটা কিছুদিন আগে একটা টক শোতে দেখছিলাম যে মেয়েরা শুধু মেয়েদের সামনে নাচ করতে পারবে, মেয়েরা শুধু মেয়েদের সামনে কথা বলতে পারবে। আবার আমি দেখি ছাত্রী সংস্থার আপুরা আবার বলছে যে আমরা নাকি শিবির না, তারা নাকি আবার শিবির না। তো এই যে মানে ধোঁয়াশা সবকিছুর মধ্যে আমরা আসলে বুঝতে পারছি না কে কখন কি কথা বলছে, আমরা আসলে পরিষ্কার না বিষয়গুলোতে। ইন্টারেস্টিং। তার মানে মানে আমারও ধারণা ছিল না যে আপনাদের প্রায়োরিটির ভিতরে এই বিষয়টা আছে। আমার আসলে অন্য ধরনের প্রশ্ন লেখা ছিল। এইখানে যে প্রায়োরিটি কথাটা আসছে, আন্দোলন করেছে জুলাইতে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, শুধু কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না। আমাদের সাজিদ ভাই মারা গেছে, সাজিদ ভাই সম্মানটা কোথায় পাইছে? তাকে জানাজা দেওয়ার সময় যে পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হয়েছে শহীদ মিনারে, যে খুব বাজে একটা ঘটনা ঘটছে, সেখানে মানে কিছু একটা ঝামেলা হয়েছিল যে শুনেছি, সবকিছু আমি ক্লিয়ার মনে নাই, তাকে সেই সম্মানটাও দেওয়া হয় নাই। তাইলে এই যে সমন্বয় হচ্ছে, তারপর উপদেষ্টা হচ্ছে, সব ঢাকা ইউনিভার্সিটি থেকেই কেন? আদার্স ইউনিভার্সিটির মানে ছেলে পেলে বা স্টুডেন্টদের মাথায় কি ব্রেন নাই, নাকি তারা এমনিতেই রাজনীতি করতেছে বা তারা দাঁড়ায় নাই? হ্যাঁ, জগন্নাথ থেকে কেউ নাই, জাহাঙ্গীরনগর থেকে কেউ নাই, রাজশাহী থেকে বা ঢাকার বাইরে কেউ নাই কোথাও। কেন মানে সবকিছু কেন ঢাবি কেন্দ্রিক হয়ে গেল? এখানে একটা ইনফরমেশন দেই, ছাত্র দলের একজন আছে মাহাদি ইসলাম মুন্না, সে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আছে তাদেরকে সমন্বয় করার চেষ্টা করছিল। পরবর্তীতে এই ছাত্রদল ট্যাগের কারণে কিন্তু তাদেরকে সমন্বয়ক লিস্ট থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার যে লিস্টটার থেকে। তো এইটা হলো পুরোপুরি কেন্দ্রিক, মানে আপনি যদি তাদের কেন্দ্রিক হন আপনি সেখানে। মানে আমি আবার একটু পুশ করছি আর কি, যারা এখন পলিসি মেকিং জায়গায় আছে তারা অবশ্যই, এবং আবার যারা সবসময় এক একটা নির্দিষ্ট দলের ছত্র ছায়া থাকে তারা, এটা সবারই বোঝার কথা। মানে এটা সবারই বোঝার কথা। কারণ কি আমরা একটা আমরা এখনো হচ্ছে ওই ডিএসএ মামলার মধ্যেই আছে। আমরা যতই বলে আইন বাতিল হয়েছে, চেঞ্জ হয়েছে, আমরা ওইটার মধ্যেই আছি। হ্যাঁ, ওটা একটা নতুন আইন হয়েছে না, আমরা বলেছি। খাদিজা একবার এইখান থেকেই অ্যারেস্ট হয়েছিল, কে জানে আমরা নাম বলার জন্য আবার অ্যারেস্ট হবো না, এটাও হতে পারে। উদাহরণ তো আপনার সামনেই বসে, আপনি নিজেও এটার উদাহরণ। তো তারপর হচ্ছে পুলিশের আন্দোলনকারীদের প্রতি তার বিহেভিয়ার কেমন হবে সেটা নিয়ে কোনো সংস্কার। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি, ঢাবি থেকে যখন আন্দোলন করে তখন ঠান্ডা পানি দেওয়া হয়, ঠান্ডা পানি মারা হয়, এরকম একটা কথা। আর জগন্নাথ থেকে যখন আন্দোলন করে তখন গরম পানি দেওয়া হয়, কারণ কি? শুধু ঢাবি না, একটা দল, মানে কারণটা কি? তাহলে এটা কি হইলো আসলে? তাহলে এটা কি মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আপনি এত বেশি বেনিফিট দিচ্ছেন, তারা কি একাই করছে? জগন্নাথের সাজিদ ভাই মারা গেল, আমি নিজে একটা উদাহরণ, যেটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে নাই, তাহলে তাদের রেসপেক্টটা কোথায়? আমরা তো আসতে চাই, আমরা জগন্নাথ নেতৃত্বে আসতে চাই, কিন্তু আমাদের তো কোনোভাবে দেওয়া হচ্ছে না, আমাদেরকে তো সাইডে রাখা হচ্ছে। স্পেসটা মানে ঢেকে দেওয়া হলো নাকি, যে তরুণ বলা হচ্ছে যে তারুণ্যের রাজনীতি, নতুন রাজনীতি, কিন্তু ওটা বেসিক্যালি তরুণের, মানে তরুণ এবং তরুণী মিলে যে তারুণ্য, সেটা হারিয়ে যাওয়া। কিন্তু আপনাদেরকে তো টেক ব্যাক করবেন কিনা, মানে আমি তো এখন আবার একটা কথা উঠতেছে যে হাসিনা নাকি মহিলা বা নারী হওয়ার কারণে হচ্ছে এত বড় সাইকোপ্যাথ হয়েছে। আমরা দুনিয়াতে দেখেছি হিটলার, হাসিনাকে দিয়েও নারী ট্যাগ দিচ্ছে, সে নারী হয়েছে এর জন্য এত বড় সাইকো। ভাই ফ্যাসিস্টের কোন কারা বলে? আমি সত্যি জানতে ইন্টারেস্ট, আমি নিশ্চিত যে আমাদের দর্শক শ্রোতারাও এটা ক্লিয়ার কারা করছে, এবং তাদের হচ্ছে লাখ লাখ ফলোয়ার। আপনার দেখবেন যে গ্রামের মেয়েদের উপরে এগুলো হচ্ছে কি বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। এটা আমি সরাসরি পরিষ্কারভাবে আমি বলি, এটা জামাত শিবির করছে, এবং জামাত শিবির এতদিন আওয়ামী লীগের ছত্র ছায়া থেকেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় তারা ছাত্রলীগের ছায়াতলে, আমরা কিছু সাদিক কায়েমেরও আমরা কিছু ভিডিও দেখেছি। আরো রাজনৈতিক দলের নাম বলেন, সবাই তো ছাত্রলীগের আন্ডারে ছিল, বাকি ছাত্রলীগের আন্ডারে কারা ছিল? ছাত্রলীগের আন্ডারে শিবির বাদে আমি কাউকে দেখিনি। আমরা নিজেরা 10 বছর ইউনিভার্সিটিতে ঢুকতে পারিনি। আমরা ডাকসু হারার পিছনে বড় একটা কারণ হলো আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারিনি। এই যে মানসুরা আলমের কথা নিয়ে এত কথা বলে, যে শিবিরের একটা খুব পছন্দের নাম, সেটা হলো মানসুরা আলম। সেই মানসুরা আলমরা কথা বলেছিল বলেই কিন্তু আজকে আমরা এই সময়টা দেখতে পাচ্ছি। মেয়েরা কথা বলছে, মেয়েরা পাশে থাকছে। সীমার কথা কেউ বলছে না এখানে, কারণ সীমা হলো তাদেরকে আবার আইডেন্টিফাই করা যায় না সীমাকে দ্বারা। সীমার কোনো
কোনো কিছু দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে সীমাকে দেখানো যায় না। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো আমি প্রকাশ্যেই বলছি, এটা হলো জামাতে ইসলামী যারা ছত্রছায়া আছে তারা, এবং যারা এতদিন আওয়ামী রেজিমেন্টকে সাপোর্ট করে এসছে, এখন এসে তা আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার নিজেদের কিছু কথাবার্তা এস্টাবলিশ করছে যে তাদেরকে নাকি ভোট নির্বাচন না করলে নাকি ইসলাম বাদ পড়ে যাবে, তারা নাকি জান্নাত পাবে না। এই যে জান্নাত লাভের জন্য যে নির্বাচনের কারিকুলাম, এইটাকে আমি আসলে কোন সিলেবাসের আন্ডারে ফেলবো আমি জানি না। একটু পরিষ্কার হলো আমার কাছে, আমিও ভাবছিলাম যে কাদের কথা বলছেন। একটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে বলা হয় যে যে ঐক্যটা হয়েছিল অসাধারণ একটা ঐক্য, হ্যাঁ, সেই ঐক্যটা তো বিভক্তিতে পরিণত করলো, এবং কিছু মানুষ বলে এটার জন্য সমন্বয়করা এবং এই বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক এবং পরবর্তীতে কি এনসিপির এরাই মানুষকে দূরে ঠেলে দিয়ে তারা ক্ষমতার কাছাকাছি যেতে চেয়েছিল বলে একটা কথা আছে, আমি বলছি না, এরকম একটা কথা আছে। আর অপরদিকে বলা হচ্ছে যে বিএনপি বা ছাত্র দলের মানুষরাও মনে করলো যে আমরা ক্ষমতা অলরেডি প্রায় চলেই গিয়েছি, ফলে আমরা মানে দলীয়র ভিতরেই থাকলো, ছাত্রদল শুধু দলীয় কর্মীদের ভেতরে বা বিএনপি দলীয় কর্মীদের হয়েই থাকলো। এটা নিয়ে মেঘলা কোনো কমেন্ট করবেন কিনা, বা এনসিপির বিষয়টা নিয়েও বলতে পারেন, বিএনপিটা নিয়েও। ছাত্রদল কেন শুধু নিজেদের ভিতরে থাকলো না, এটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি ছাত্র ফেডারেশনের সীমা এখানে আছে। ছাত্র মৈত্রীর যে কেউ থাকলে আমি বলতে পারতাম যে আমরা কিন্তু সবাইকে নিয়ে, ইভেন ছাত্রী সংস্থার মেয়েকে নিয়েও আমরা একটা মিটিং করেছিলাম যে আমরা সাইবার সিকিউরিটি সেল কিভাবে করতে পারি। এটা কিন্তু একদম অনগোয়িং প্রসেস আছে। এটা এমন না আমি দলীয় পরিচয় নিয়ে গেছি। আমি যেহেতু একজন ভয়েস রেজ করতে পারি, আমি একটা ছাত্রী বিষয়ক সম্পাদক পদটা হোল্ড করি, আমার কাছে আমার কাজটাই হলো এই মেয়েদের কেন্দ্রে। কেমন রেসপন্স পেলেন? এবং অসাধারণ রেসপন্স। আমার মনে হয় যে আমরা আমাদের কাজটা কিরকম হতে পারে, সীমা এখানে আছে, সীমাও হয়তো বা অ্যাড করবে, যে আমার দল আমাকে এতটাই সাপোর্ট করছে যে আমাকে তারা বলছে, ধরেন ছাত্র দলের কোনো একজন কর্মী সীমাকে একটা খারাপ কোনো মন্তব্য করলো বা খাদিজাকে একটা কোনো খারাপ মন্তব্য করলো, সীমা এসে আমাকে বলতে পারবে যে আপু আপনাকে কিন্তু এই কথা বলেছে, বা মেঘলা তো আপনাকে কিন্তু আপনার দলের এই কথাটা বলেছে। তো এইরকম ফ্রিডম আমরা দিতে চাই যে আমাদের নিজেদের একটা দলমত নির্বিশেষে সবার একটা প্ল্যাটফর্ম থাকুক যেখানে আমরা সবাই ভয়েস রেজ করতে পারবো। কাজের ক্ষেত্রে অবশ্যই দিচ্ছে, মানে কাজে দিচ্ছে, অবশ্যই এটা এখনো অনগোয়িং প্রসেস আছে, অবশ্যই এটা এক সপ্তাহের মধ্যে আমরা। এবং ওখানে কি আপনারা অন্য শিবিরের মেয়েদের সাপোর্ট পেয়েছেন, মানে যাদের কথা বলছিলেন যারা রক্ষণশীল ধর্মভিত্তিক, তারা আসলে কতটুকু সাপোর্ট করবে? আমরা তাদের সাথে কথা বলেছি, তারা তো এখন নির্বাচিত প্রতিনিধি ডাকসুর, আমরা তো অনেকদিন থেকেই শুনছি সাইবার সেল তারা করতে চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখতে পাইনি। তারা যেহেতু একটা জায়গায় চলে গেছে, তারা যেহেতু একটা মানে তারা একটা নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছে, তারা আসলে আমাদের সাথে কতটুকু কোঅপারেট করবে এটা আমরা বুঝতে তখনই পারতাম যখন আমরা কোনো অভিযোগ নিয়ে গেছি, তারা সেটা নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছে। যেহেতু তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি, তাহলে তারা কতটুকু সহযোগিতা করতে পারবে এটা নিয়ে আমাদের প্রশ্ন। আচ্ছা, সাইবার বুলিং নিয়ে অনেক আপনারা ফেস করছেন জিনিসটা, আপনারা কি জানেন যে এই সাইবার মানে অনলাইন যে ভায়োলেন্স বলে, অনলাইন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এইটার বিরুদ্ধে কি আসলে কি কোনো প্রতিকার বাংলাদেশে পাওয়া যায় না? এই বিষয়টা আপনারা জানেন কিনা? কেন একটা জিডি করবেন, আপনার দায়িত্ব শেষ, আপনার রাষ্ট্রের দায়িত্ব শেষ, আপনি একটা জিডি করবেন। তো এটা নিয়ে আপনার রাষ্ট্র পর্যন্ত জিডি নাম্বার দিবে একটা আপনাকে, এটা আপনার অ্যাচিভমেন্ট না? যেতে চাই না এটা না, কোনো কিছু কার্যকর হইলে সেটাতে গেলে আমার একটা লাভ আছে। আমরা এতটাই এটার শিকার যে এখন আমরা হাল ছেড়ে দিয়েছি, এবং পুলিশ বা রাষ্ট্র আমাকে যে নিরাপত্তা দিতে পারে নাই, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের পরেও যেভাবে নারীদের উপরে অ্যাটাক করা হয়েছে অনলাইন অফলাইন, সেগুলো আমাদের দ্বারা, মানে আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা সরকারে গিয়েছেন, তাদের এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে অ্যান্টি রেপ মিছিল করে আমরা মামলার শিকার হয়েছি। তো আমি মনে করি যে সেই মামলাগুলো কি মানে বহাল আছে? হ্যাঁ, রিসেন্টলি আমি মামলার আসামি। আপনি সেই মামলার আসামি? জি। মানে আমি খুব প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমার অন্যরকম একটা পরিকল্পনা এবং প্রিপারেশন ছিল, কিন্তু
এই আপাদের সাথে কথা বলতে এসে আমি নিজেও মানে আপনার বিরুদ্ধে ধর্ষণ বিরোধী মিছিল করেছেন বিধায় করার এই কারণে সরকার মানে হচ্ছে, আমাদের এনটিএম সরকার মামলা দিয়েছে হ্যাঁ। এবং সেই মামলাটা মানে আছে হ্যাঁ। মানে এরপরে কি বলবো আসলে আমার মনে হয় বিচার ব্যবস্থা নিয়ে আমাদের মানে আপনাদের কাজ করার অনেক জায়গা আমার আছে। মনে হয় যে এই যে নারীদেরকে বুলিং এর বিষয়টা, এটা তখনই সমাধান হবে যখন হচ্ছে ধরেন আমি একটা সংগঠন করি, আমার সংগঠনের মানে মানে অপোজিটে যেই সংগঠন তার কর্মী যদি আমাকে গালাগালি করে, তো ভয়েস রেজ সব সংগঠনের করতে হবে। সে মানে নারী হিসেবে যেন সেই জিনিসটা পায়, সেই সিকিউরিটিটা পায়। আচ্ছা সীমা আমি সিলেক্টিভ প্রতিবাদ যেন না হয়, দলমত নির্বিশেষে যেন আমি বিরুদ্ধে যেই হয়রানিটা হয় সেটার প্রতিবাদ করতে। এই সরকারকে আপনি কি নিজের মনে করেন কিনা মানে যেখানে আপনি ধর্ষণ বিরোধী মানে বিচার চেয়ে মিছিল করে যে আপনাকে আসামি হতে হয় এবং ওই মামলা যদি খারিজ না করা হয় ইনস্ট্যান্টলি বা আপনার একটু বলবেন? সরকার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে দলিতদের পক্ষে কোনো সময়ই থাকে না, মানে নিপীড়িতদের পক্ষে থাকে না। যারা নিপীড়ন করে তাদের পক্ষেই কিন্তু বিভিন্ন রকমের পলিসি হয়, বিভিন্ন রকমের সিস্টেম হয়, সেটা জারি থাকে। এবং মানে রাজনীতির পরিমণ্ডলে যখন পর্যন্ত হচ্ছে মানে শ্রমিকের হক আদায় হবে না, না কিন্তু এবার তো গণ অভ্যুত্থানে মানুষের হক আদায় মানে অবস্থান তো হয়েছে। কই জুলাই সনদে দেখেন নারীর জন্য কি আছে, কিন্তু ছাত্রদের প্রতিনিধি আছে এই সরকারে, ছাত্রদের প্রতিনিধি আছে সরকারে, কিন্তু সিলেক্টিভ একটা এরিয়ার প্রতিনিধি আছে, বাকি পুরো দেশের প্রতিনিধি নাই। তারা হচ্ছে আমাদের সরকার না বাবা। একটা শিক্ষা কমিশন হয় নাই, শিক্ষা সংস্কার কমিশন হয় নাই, নারী কমিশন বাতিল করতে হয়েছে। হ্যাঁ সেটাই, নারী কমিশন পুরা প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেই প্রস্তাবের কিছু অন্তত নেয় নাই, মানে এমন একটা পর্যায়ে আমার আরেকদিন বসতে হবে, আসলে অনেক অনেক বিষয় আছে, মানে আরেকদিন বসতে হবে ছোট করে অল্প অল্প করে মানে 30 সেকেন্ড করে আজকের মতো আমরা। আপনি যদি এই সরকার ধরে নিচ্ছে এটা আমাদের আপনাদের সমর্থিত সরকার, আপনাদের আন্দোলন সংগ্রামের ফসলের সরকার, ঠিক আছে, সেটা মাথায় রেখে আপনি যদি আপনাকে বলি যে আপনার বক্তব্যটা সরকারের কোন মানে বসে থাকা ব্যক্তি বা কার উদ্দেশ্যে আপনি বলতে চান যে আপনার কথাটা তাদের আমলে নেওয়া উচিত? আচ্ছা, পুরো ইন্টারিম গভর্নমেন্টকেই হচ্ছে আমি বলতে চাই, জুলাই সনদ তো লিখেছেন, সেই জায়গায় হচ্ছে নারীদের স্টেক করি, প্লাস হচ্ছে নারী প্লাস হচ্ছে ছাত্রীদের স্টেকটা করি। আপনারা হচ্ছে নতুনদের জন্য রাজনীতি উদ্দেশ্য করে বলছেন চিমাইকা? আমার মনে হয় যে ডক্টর ইউনূস অনেক বেশি শিক্ষিত এবং তিনি জানেন যে এই সমাজে হচ্ছে নারীদের কতটা, ওনাকে উদ্দেশ্য করে বলছেন। থ্যাংক ইউ। মেঘলা, আপনি কাকে উদ্দেশ্য করে বলবেন আপনার বক্তব্য? আমি প্রথমত আমাদের আসিফ নজরুল ইসলাম স্যারকে নিয়ে বলবো যে বিচার বিভাগ শাসন বিভাগ দ্রুত আলাদা করেন। এটা আপনার থেকে বেস্ট কিছু কেউ জানতে পারে না। আপনাকে দেখে আমি ইন্সপায়ার্ড হতাম। আপনার ওই যে সংবিধান রিলেটেড যে বইটা, ওইটা আমি নিজে পড়াশোনা করেছি, আমার নিজের পড়াশোনা নিজের থিসিসের কাজে ব্যবহার করেছি। আপনাকে আমি ওখানে দেখতে চাই এবং আপনারা অবশ্যই আমাকে প্রশ্নের উত্তর দেবেন। এই যে শাহজালাল বিমানবন্দরে কালকে টার্গেটের মধ্যে একটা আগুন, এটা কিন্তু প্রমাণিত। কিছুক্ষণ আগে সমকালীন নিউজে দেখে আসলাম যেটা পরিকল্পিত। তো এটা কেন হলো? আপনারা কেন কোনো কাজ করতে পারছেন না? এটা নিয়ে আপনারা কথা বলেন। আমি যেহেতু ডিএস এর সাইড থেকে, তো আমি হচ্ছে আসিফ নজরুলকে বলবো যে আপনি তো 1 বছর দেখলাম কি করছেন না করছেন, কোনো কিছুই করেন নাই, ডট ডট ডট। তো আপনি হচ্ছে নেমে যান, সম্মান বাঁচাতে চাইলে আপনি আগেই নেমে যান। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আগেই ছিল যে আমরা পদত্যাগ। জি, আপনাদের সীমা, খাদিজা এবং মেঘলা, আপনাদেরকে আরেকবার আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আপনাদের আরেকবার আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অনেক আলাপ আছে, আসলে অনেক কিছু আমরা বুঝতেই পারি না, জানতেই পারি না। যে মিডিয়া যেভাবে আছে, অনেক ইনসাইট বেরোয় আসলো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন, ফেজ দ্য পিপলের সাথে থাকবেন।